হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলাটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। তো মেরিস্টেমেটিক টিস্যুস আর ফাউন্ড ইন দ্য গ্রোয়িং রিজিয়নস অফ দ্য প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টের যে গ্রোয়িং রিজিয়নসগুলো হয় লাইক শুট বা রুট, সেই শুট বা রুটের যে অগ্রস্থ অংশ সেই জায়গাগুলোতে মেরিস্টেমেটিক টিস্যুগুলো থাকে। এই কলার যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে অপরিণত এবং কোষ প্রাচীরটা হচ্ছে পাতলা। আর কোষের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সেলস অফ দ্য টিস্যু টেন্ড টু ডিভাইড কন্টিনিউয়াসলি। মানে সেই কলার যে সেলগুলো আছে, টিস্যুগুলো মানে কোষগুলো আছে, সেগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে, মানে ডিভিশন হতেই থাকে। এবং এটা দেখা যায় কাণ্ড, মূল এবং পাতার অগ্রভাগে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু সম্পর্কে এর আগের ভিডিওতে আমি বলেছি। আজকে আমরা পড়ব এর মধ্যে কতগুলো ভাগ আছে। তাহলে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে বেসড অন পজিশন, মানে তাদের অবস্থান অনুযায়ী এদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়। তাহলে সেই তিনটে ভাগ কি? একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলা, সেকেন্ড হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা, থার্ড হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা। এবার অগ্রস্থ ভাজক কলা কাকে বলছে? এই যে একটা শুট বা বিটপ দেখতে পাচ্ছ, তাহলে বিটপের অগ্রভাগে যেই ভাজক কলা থাকছে বা কোনো একটা রুট হচ্ছে, সেই রুটের অগ্রভাগে যে ভাজক কলা থাকছে সেগুলোকেই বলা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা বা এপিক্যাল মেরিস্টেম। মানে যে ভাজক কলা কাণ্ড এবং মূলের অগ্রভাগে অবস্থান করে আর কি করে? কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের ইনিশিয়াল যে গ্রোথ, মানে প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে, তাকেই বলা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। তাহলে এর যে বৈশিষ্ট্যগুলো, তাহলে আমি দুটো দেখিয়েছি। এটা হচ্ছে একটা রুটটা দেখা যাচ্ছে। তাহলে এইখানে যে ভাজক কলাগুলো আছে বা সেলগুলো আছে সেটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, এটাকেই বলা হয় রুট এপিক্যাল মেরিস্টেম। ঠিক সেরকম এই যে কাণ্ডের দেখতে পাচ্ছ অগ্রের ভাগে আছে, এটা একটা সেলুলার পিকচার, যার জন্য ছবিটা এরকম করে বোঝা যাচ্ছে। এইখানে আরও এরকম সেলগুলো থাকবে, কিন্তু আমি এটা ফাঁকা দিয়েছি। তো এইখানে যে ভাজক কলাগুলো আছে সেটা হচ্ছে শুট বা বিটপের অগ্রভাগ, সেটা হচ্ছে এটাও একটা শুট এপিক্যাল মেরিস্টেম। তাহলে এটা হচ্ছে রুটের অগ্রস্থ ভাজক কলা, এটা হচ্ছে শুটের অগ্রস্থ ভাজক কলা। তাহলে এটা কাণ্ড এবং মূলের অগ্রভাগে অবস্থান করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর সাহায্যে কাণ্ড এবং মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অগ্রভাগে আছে তার মানে অগ্রভাগে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কাণ্ড এবং মূল দুটোই। আরেকটা কি? এই ভাজক কলার কোষগুলি প্রতিনিয়ত বিভাজনের ফলে মূল, কাণ্ড এবং শাখা প্রশাখার বৃদ্ধি পায়। তাহলে এদের কন্টিনিউয়াসলি ডিভিশন, যেহেতু আমি ফার্স্টেই বলেছি এখানে যে সেলস অফ দ্য টিস্যু টেন্ড টু ডিভাইড কন্টিনিউয়াসলি, মানে এর মধ্যে যে সেলগুলো আছে সেগুলো সবসময় ডিভিশন হয়। তাই কি হয়? এই ভাজক কলার কোষগুলির প্রতিনিয়ত বিভাজনের ফলে মূল, কাণ্ড এবং শাখা প্রশাখার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেকেন্ড টাইপটা ল্যাটেরাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা স্টেম বা এটা একটা বিটপের একটা অংশ, তার সাইডে মানে পাশের দিকে যেই কলাগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা। তাহলে দিস টিস্যু আর প্রেজেন্ট ইন দ্য সাইডস অফ দ্য স্টেম অ্যান্ড রুট। তাহলে এটা স্টেম হয় বা রুট যাই হোক না কেন, তার সাইডে এইভাবে সেই টিস্যুগুলো প্রেজেন্ট আছে। তার মানে এটা যদি একটা ক্যাম্বিয়াম রিং একটা, সে এই সাইডগুলোতে থাকে, তাহলে এটা হচ্ছে কাণ্ড এবং মূলের পার্শ্বদেশে লম্বালম্বিভাবে অবস্থান করে, এই সাইডগুলোতে লম্বালম্বিভাবে অবস্থান করে। ওই জন্য বলা হচ্ছে টিস্যু আর প্রেজেন্ট ইন দ্য সাইডস অফ দ্য স্টেম অ্যান্ড রুট। তাহলে আমরা যদি এইভাবে একটা কাণ্ড, সেটাকে যদি আমরা প্রস্থচ্ছেদে কেটে দেই, তাহলে এরকম একটা রাউন্ড একটা জিনিস দেখতে পাবো। তার মধ্যে দেখো এগুলো আছে ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল। নালিকা বান্ডিলের মধ্যে আছে ফেসিকুলার ক্যাম্বিয়াম, যেটা জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রেখেছে। এবং ফেসিকুলাম পরপর দুটো নালিকা বান্ডিলের মাঝে এই ফেসিকুলার ক্যাম্বিয়াম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তৈরি হয় ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তো এই জায়গাগুলোতে, তাহলে এই ফেসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এগুলো কিন্তু এক প্রকারের
পার্শ্বস্থ ভাজক কলা। মানে বলা হয়েছে যে এই রকম ভাজক কলা উৎপত্তিগতভাবে প্রাথমিক এবং গৌণ উভয় প্রকৃতির হতে পারে। মানে ফেসিকুলার ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এই দুটোই হতে পারে। এবং এই কলার যে কোষগুলো আছে সেগুলো এরকম আয়তাকার। একটা স্তর বিশিষ্ট হয় এবং এরা পরবর্তীকালে বিভাজিত হয় প্রাথমিক স্থায়ী কলা তৈরি করে। এর মেইন কাজ যেটা হচ্ছে, যেহেতু এগুলো সাইডে থাকছে, মানে মূল এবং কাণ্ডের সাইডে থাকছে, তাই এর কাজ হচ্ছে কাণ্ড ও মূলের পার্শ্বদেশে লম্বালম্বিভাবে অবস্থান করার ফলে এর কাজ হচ্ছে দে হেল্প টু ইনক্রিজ দ্য গার্থ অফ দ্য স্টেম অ্যান্ড রুট। তার মানে কাণ্ড এবং মূলের প্রস্থে বা পরিধিতে বৃদ্ধি ঘটানো হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলার কাজ। আচ্ছা, থার্ডটা হচ্ছে ইন্টারকেলারি মেরিস্টেমেটিক টিস্যু বা নিবেশিত ভাজক কলা। তাহলে দিজ আর প্রেজেন্ট এট দ্য বেস অফ দ্য লিভস অ্যান্ড ইন্টারনোড হবে। তাহলে মানে নিবেশিত ভাজক কলা কোথায় দেখা যায়? কাণ্ডের পর্ব মধ্যে দুটি স্থায়ী কলাস্তরের মাঝে অবস্থান করে। তাহলে এটা হচ্ছে একটা কাণ্ড, এই যে পর্ব, এই যে পর্ব, এই উপরের জায়গাটা হচ্ছে পর্বমধ্য। তাহলে এই কাণ্ডের পর্ব মধ্যে এখানে দুটি স্থায়ী কলাস্তরের মাঝে এই ইন্টারকেলারি মেরিস্টেমটা অবস্থিত। এই কলার কোষগুলি কি? এই কলার কোষগুলি দ্রুত বিভাজিত হয়, স্থায়ী কলায় পরিণত হয়। এর এক্সাম্পল হচ্ছে যেমন বাঁশ বা ইকুইজিটাম প্ল্যান্টটা এখানে দেখা যায় না। তো ইকুইজিটাম, বাঁশ বা ঘাস এই জাতীয় উদ্ভিদের কাণ্ডের পর্ব মধ্যে বা পাইন উদ্ভিদের পত্রমূলে এই প্রকার ভাজক কলা অবস্থান করে। এটা পত্রমূলের মধ্যে অবস্থান করে এবং এটা কি করে? উদ্ভিদের অক্ষ বরাবর লম্বালম্বিভাবে মানে অবস্থান করে, অক্ষ বরাবর লম্বালম্বিভাবে অবস্থান করে। আর কি, নিবেশিত ভাজক কলার কোষগুলি দ্রুত বিভাজিত হয়, হঠাৎ করে ওদের বিভাজন ক্ষমতাটা কমে যায়, তখন সেটা স্থায়ী কলায় পরিণত হয় এবং এই কলার কোষগুলি একটু লম্বাটে হয়ে থাকে, এইরকম। একটু লম্বাটে টাইপের। তাহলে এর যে কাজ কি? এর কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের বৃদ্ধি ঘটানো। তাহলে যেই জায়গাটাতে থাকছে সেই জায়গার দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানোই হচ্ছে এর মেইন কাজ। এরপর সেকেন্ডটা হচ্ছে বেস্ট অন অরিজিন, মানে তাদের উৎপত্তি অনুযায়ী। তাহলে উৎপত্তি অনুযায়ী একে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রো মেরিস্টেম বা আদি ভাজক কলা, প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলা, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণ ভাজক কলা। তাহলে প্রো মেরিস্টেমটা কি? আর্লি এমব্রায়োনিক মেরিস্টেম ফ্রম হুইচ অ্যাডভান্স মেরিস্টেম আর ডিরাইভড। তার মানে এটা হচ্ছে আর্লি একটা এমব্রায়োনিক, মানে ভ্রূণাবস্থা থেকেই। এমব্রায়োনিক মেরিস্টেম মানে হচ্ছে ভ্রূণাবস্থা থেকেই যে ভাজক কলা, মানে যে ভাজক কলা থেকে আবার অন্যান্য অ্যাডভান্স টাইপের ভাজক কলার উৎপত্তি হয়, সেটাকেই বলা হচ্ছে প্রো মেরিস্টেম। তার মানে ভ্রূণাবস্থা থেকেই যেসব ভাজক কলা উদ্ভিদের মানে একেবারে কাণ্ডমূলের অগ্রভাগে থাকে, ভ্রূণ অবস্থা থেকেই, তাদেরকেই বলা হচ্ছে আদি ভাজক কলা। যেই ভাজক কলা থেকে উদ্ভিদের আদার্স যে অন্যান্য ভাজক কলাগুলো আছে সেগুলোর উৎপত্তি হয়েছে, সেটাকে বলা হচ্ছে প্রো মেরিস্টেম। ওই জন্য বলা হয়েছে ইট ফার্দার ডিভাইড টু ফর্ম প্রাইমারি মেরিস্টেম। তার মানে এই আদি ভাজক কলাই আবার ফার্দার ডিভিশন করে প্রাইমারি মেরিস্টেম গঠন করে বা প্রাথমিক ভাজক কলা গঠন করে। তাহলে এই ভাজক কলার বিভাজনের মাধ্যমেই প্রাথমিক ভাজক কলার সৃষ্টি হয়। এই ভাজক কলার কোষগুলো কিন্তু আকারে খুবই ছোট ছোট হয়, খুব ছোট ছোট আকারে এবং অপরিণত হয়, খুব একটা ম্যাচিওর হয় না। তাছাড়া কি এই ভাজক কলার কোষগুলোর যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীর খুব পাতলা হয়, আর কি কোষের মধ্যে কোনো ভ্যাকুয়াল থাকে না। এটা হচ্ছে প্রো মেরিস্টেমের গঠন, যার দ্বারা আমরা প্রো মেরিস্টেমকে প্রাইমারি মেরিস্টেম অ্যান্ড সেকেন্ডারি মেরিস্টেম দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো। এরপর হচ্ছে প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলা। তাহলে ডিরাইভ ফ্রম প্রো মেরিস্টেম। তাহলে প্রো মেরিস্টেম থেকে
প্রাইমারি মেরিস্টেমের সৃষ্টি হচ্ছে, গিভ রাইজ টু প্রাইমারি টিস্যু সিস্টেম, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম অ্যান্ড প্রোকেম্বিয়াম। তাহলে এই প্রাইমারি মেরিস্টেমটা থেকে কী কী আসছে? গ্রাউন্ড মেরিস্টেম আসছে, প্রোকেম্বিয়াম আসছে আর প্রোটোডার্ম। দ্য সেলস ডিভাইড টু ফর্ম পার্মানেন্ট টিস্যু। এই সেলগুলো ডিভাইড করে আবার পার্মানেন্ট টিস্যুতে স্থায়ী কলায় পরিণত হয়। তাহলে বলা যায় যে আদি ভাজক কলা থেকে উৎপন্ন যে ভাজক কলা বিভাজিত হয়ে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটায় এবং পরে বিভেদিত হয়ে আবার বিভিন্ন প্রকার প্রাথমিক স্থায়ী কলায় পরিণত হয়। তার মানে এই ভাজক কলাটা আস্তে আস্তে বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে এবং লাস্ট পর্যন্ত স্থায়ী কলায় পরিণত হয়। আদি ভাজক কলার ঠিক পেছনে প্রাথমিক ভাজক কলাটা অবস্থিত। তার মানে আদি ভাজক কলা একটু ওপরে থাকলে তার ঠিক পেছনে প্রাথমিক ভাজক কলা অবস্থিত। এই ভাজক কলা উদ্ভিদের কাণ্ড, পাতা, মূলের অগ্রভাগে অবস্থান করে। এছাড়া যে নালিকা বান্ডিলে যে ফেসিকুলার ক্যাম্বিয়াম আছে সেখানেও দেখা যায়। এই প্রাথমিক ভাজক কলার কোষগুলি কিন্তু উদ্ভিদের মানে ভ্রূণ অবস্থা থেকে পুরো মৃত্যু পর্যন্ত বিভাজনরত অবস্থায় থাকে। তারপর এক সময় আর বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। তাহলে এই কলা কি করে? উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে। আর কি করে? এই কলার কোষগুলি বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, যা ক্রমশ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং বিভিন্ন রকমের স্থায়ী কলায় পরিণত হয়। তাহলে সেই কলাটা করছে না, সেই কলা থেকে সৃষ্ট যে অপত্য কোষ, সেই কোষটাই বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে এক প্রকার স্থায়ী কলায় রূপান্তরিত হয়। আর কি? এই কলার দ্বারাই উদ্ভিদের প্রাথমিক গঠন বলতে মূল, কাণ্ড, পাতা প্রভৃতি কলাতন্ত্র তৈরি হয়। সেই জন্য এরূপ কলাকে প্রাথমিক স্থায়ী কলাও বলে। এবার আসছে সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে ডিরাইভ ফ্রম প্রাইমারি মেরিস্টেম। তাহলে প্রথমে যেটা ছিল সেটা ছিল প্রো মেরিস্টেম, মানে শুরুতে যে ভাজক কলাগুলো ছিল সেগুলো হচ্ছে প্রো মেরিস্টেম। প্রো মেরিস্টেম ডিভাইড হলো, বিভাজিত হলো। প্রো মেরিস্টেম থেকে বিভাজনের ফলে তৈরি হলো প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেমটা বিভাজন হতে হতে একসময় স্থায়ী কলায় পরিণত হচ্ছে। স্থায়ী কলাটা যখন আবার তার বিভাজনের ক্ষমতা ফিরে পাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তার মানে ডিরাইভ ফ্রম প্রাইমারি মেরিস্টেম পার্মানেন্ট টিস্যু দ্যাট হ্যাভ ক্যাপাসিটি অফ ডিভিশন। তার মানে তার কি ডিভিশন বা বিভাজন করার ক্ষমতা আবার চলে আসে। তার ডিরাইভ মানে পাওয়া যায় ফ্রম প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম থেকেই পাওয়া যায় পার্মানেন্ট টিস্যু, কিছু স্থায়ী কলা, যেই স্থায়ী কলাগুলোর কি দ্যাট হ্যাভ ক্যাপাসিটি অফ ডিভিশন, বিভাজনের ক্ষমতা থাকে। তাদেরকেই বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণভাজক কলা। তার মানে প্রাথমিক স্থায়ী কলার কিছু কোষ পরবর্তীকালে পরিবর্তিত হয়ে আবার বিভাজন ক্ষমতা ফিরে পেয়ে যে ভাজক কলার সৃষ্টি করছে এবং উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করছে তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণভাজক কলা। এই ভাজক কলাটা কোথায় দেখা যায়? যে উদ্ভিদের কাণ্ড এবং ফুলের বিভিন্ন অংশের দুটি স্থায়ী কলার মাঝে, মানে স্টিলির বাইরে বা ভেতরের দুটি স্থায়ী কলার মাঝে অবস্থান করে। স্টিলি হচ্ছে এন্ডোডার্মিস থেকে পিচ পর্যন্ত রিজিয়নটাকে বলা হচ্ছে স্টিলি। সেই মানে অন্তঃস্টিলি বা বহিঃস্টিলি। যদি স্টিলির ভেতরে হয় তাকে বলা হচ্ছে অন্তঃস্টিলি, স্টিলির বাইরে হলে তাকে বলা হচ্ছে বহিঃস্টিলি। তো অন্তঃস্টিলি এবং বহিঃস্টিলীয় অঞ্চলে দুটি স্থায়ী কলার মাঝে অবস্থান করে। এই কলার কোষগুলিতে ছোট ছোট আবার গহ্বর দেখা যায়, ভ্যাকুয়াল দেখা যায় এবং কোষে স্পষ্ট বড় নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। এর এক্সাম্পল হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হবে ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারকেলারি মেরিস্টেম। গৌণভাজক কলার সাহায্যে উদ্ভিদের যে গৌণ বৃদ্ধি, সেকেন্ডারি গ্রোথটা ঘটে। ফলে কি বৃক্ষ জাতীয় যে উদ্ভিদ আছে তার গুঁড়িটা সেকেন্ডারি গ্রোথের ফলে এই বৃক্ষ জাতীয় উদ্ভিদের গুঁড়িটা আরও এইভাবে মোটা হতে শুরু করে, চওড়া হয়, বা গাছের মোটা ছালের সৃষ্টি হয়। এই ভাজক কলার সক্রিয়তার ফলে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম প্রভৃতির উৎপত্তি হয়।
তাছাড়াও এই ভাজকলার সাহায্যে ফেলেম, ফেলোডান প্রভৃতি হয় এবং উদ্ভিদের ক্ষতস্থান নিরাময় হয়। ফেলেম আর ফেলোডানটা পরে পড়াবো।